রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ নির্বাচন কমিশনে 11 দল স্থায়ী কমিটির বৈঠক শেষে জমা দেবে বিএনপি। সচিবালয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাত উন্নয়নে আলোচনা। হয়রানিমুক্ত আইন সেবা নিশ্চিত করতে চায় সরকার, আরও 12 জেলায় ই-বেল বন্ড চালু, মামলা নিষ্পত্তির হার বিবেচনায় পুরস্কার। জ্বালানি সংকট নিরসনে বেসরকারি খাতকে বড় পরিসরে যুক্ত করতে চায় সরকার, ভোক্তার জন্য কতটা নিরাপদ প্রশ্ন বিশেষজ্ঞদের। এসএসসিতে অকৃতকার্যে 19 বছরের রেকর্ড, গণিত ও ইংরেজিতে দুর্বলতায় মূল কারণ, টেকসই শিক্ষানীতির তাগিদ শিক্ষাবিদদের। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, জেলেনস্কি বাহিনীর পাল্টা হামলায় নভরোসিস্ক বন্দরে শিশুসহ নিহত 3। সংবাদ দুপুরে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। আসন্ন রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল। আর স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার পর জমা দেবে বিএনপি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এম নাসির উদ্দিনের দপ্তরে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষে একটি এবং বিএনপির পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তফসিল অনুযায়ী 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। জাতীয় সংসদে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। দর্শক, এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, মনোনয়নপত্র জমা নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। নাবিলা, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিরোধী দল থেকে যে 11 দলীয় জোটের যে প্রার্থী ছিলেন যে কর্নেল অলি আহমদ, তার কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র যেটি ছিল সেটি কিন্তু জমা দিয়েছে 11 দলীয় জোট। এবং ইতিমধ্যে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু নির্বাচনে যিনি কর্তা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ নির্বাচন কমিশনের যে অন্যান্য কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠকে রয়েছেন এবং কিছুক্ষণ আগেই এই মনোনয়নপত্রটি তারা জমা দিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র আজকে নয়, আগেই কিন্তু আপনি জানেন যে এলডিপির যিনি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, তার নাম ঘোষণা করেছিল 11 দলীয় জোট। এবং পরবর্তীতে আজকে যেহেতু তফসিল অনুযায়ী নির্বাচনী যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা জমা দিয়েছে। এবং শুধুমাত্র 11 দলীয় জোট নয়, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বিএনপির তরফ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। যেহেতু আজকে শেষ দিন, সবাই মনোনয়নপত্র জমা দিতে হবে। ইতিমধ্যে বিএনপির তরফ থেকে বিএনপি কিন্তু জানিয়ে দিয়েছে যে একটি মনোনয়নপত্র তারা জমা দিবে। আপনারা জানেন যে বিএনপি 2টি মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করেছিল নির্বাচন কমিশন থেকে এবং যাচাই বাছাই প্রক্রিয়া শেষে তারা আজকে একটি মনোনয়নপত্র জমা দিবে নির্বাচন কমিশনে। এই সংবাদটি কিন্তু যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি জানিয়েছেন। এবং এর বাইরে আরো যদি তথ্য জানিয়ে রাখি যে এই যে নির্বাচনের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল, সে তফসিল কিন্তু উল্লেখ নির্বাচন কমিশনে করে দিয়েছে। আজকে যেমন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তারপরে আগামী 16 আগস্ট কিন্তু মনোনয়ন যাচাই বাছাই হবে যারা আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছে। এবং এই 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার পর আগামী 18 আগস্ট মনোনয়ন প্রত্যাহার করতে পারবে যারা এখানে প্রার্থী হচ্ছেন তারা। এবং এর বাহিরে আগেই জানানো হয়েছে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু এবার বিশেষ অধিবেশনও হচ্ছে না। রাষ্ট্রপতি নির্বাচনটা নির্বাচন কমিশন একটি বিশেষ বৈঠক ডেকেছে সংসদ কক্ষে। এবং আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন যেই ভোট গ্রহণ, সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের সংসদ অধিবেশন কক্ষে। এবং এই জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ভোটের কি প্রক্রিয়া হবে, কোন প্রক্রিয়ায় ভোট হবে, সব বিষয় কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করেছে। আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘ 35 বছর পর আবারও 1991 সালের পর রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, রাজনীতির মাঠেও আগ্রহ রয়েছে। এবং শুধুমাত্র আপনি জানেন যে জামায়াতের যে প্রতিনিধি বা জামায়াতের নেতৃবৃন্দ থেকে শুরু করে 11 দলীয় জোটের যে প্রতিনিধি ছিলেন, তিনি তো আগেই যার প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। এবং শুধুমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আজকে এখানে যারা গণমাধ্যম রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে, তাদের কিন্তু আলোচনার মেন কেন্দ্রতে বিএনপি আসলে কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। আপনি জানেন যে
গত কয়েকদিন কিন্তু আলোচনা চলছে বিএনপির মধ্যে বেশ কয়েকটি নাম নিয়ে। তার মধ্যে কিন্তু সবার উপরে যে নামটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী। এবং যেহেতু আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত চূড়ান্ত প্রার্থী বিএনপি ঘোষণা করেনি, ইতিমধ্যে সচিবালয়ে কিন্তু একটি বৈঠক চলছে। কিছুক্ষণ পরেই আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু দলের চেয়ারম্যান, তিনি তার উপরে আসলে দল সে দায়িত্ব দিয়েছেন যে আসলে তিনি যাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবেন তিনি হবেন বিএনপির প্রার্থী। তবে যদি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিছুক্ষণ পরে আসলে বাংলাদেশের মানুষ সবাই জানতে পারবে যে দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে আসলে বিএনপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপি যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, যেহেতু সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নির্বাচনে সংসদ সদস্যরা কিন্তু দলীয় প্রার্থীকে ভোট দিতে হবে। এবং দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার প্রসঙ্গে আসলে কিন্তু অটোমেটিকভাবে আপনি ধারণা করতে পারেন যে বিএনপি কিন্তু আগামীতে যে রাষ্ট্রপতি পেতে যাচ্ছে সেটি কিন্তু বিএনপি নির্ধারণ হচ্ছে। এবং আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ। এবং বিএনপির যে বৈঠক, সেই বৈঠকের পরবর্তীতেই নির্বাচন কমিশনে এসে তারা প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, নির্বাচনী কর্তা, তার কাছে তার ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Ethical and technological capability. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country, leveraging the amazing human capital and potential of your great people. We believe in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue. And we will continue to do that. Speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very, very positive message from the government about social upliftment, about social welfare, about employment and jobs, taking care of the macroeconomic indicators. It was extremely inspiring, and we will take this message back in our companies and in the U.S. Chamber of Commerce back to the United States and tell people back home about the inspiring visit that we had here. So thank you very much to the Honorable Prime Minister, to the members of the government, to the secretaries, to the honorable advisors, and so many others who have been so kind to us today. And we look forward to our continuing partnership with the government and people of Bangladesh for decades to come. Thank you all very much. Good day. Just 1 minute. Question. Thank you so much, Ambassador Atul Khashab. It's been very helpful. আমি just 1 minute. আমি আপনাদের যে 25টা যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এসেছেন সেই নামগুলো বলছি আপনাদের সুবিধার্থে। US বাংলাদেশ বিজনেস কাউন্সিল, US চেম্বার অফ কমার্স, এক্সেলারেট এনার্জি, শেভরন, মেটা বা ফেসবুক, ভিসা, US সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল, মেট লাইফ, বোয়িং, উবার, অ্যাপল, the Asia Group, APR Energy, GE Vernova, VF Corporation, Corteva AgriScience, Salesforce, Ulka Semi, Pathao, Cisco, Abbott, Metrotrack, HSBC Bank, Standard Chartered Bank, Anchorless এবং Dreamquell. এই 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত হব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, বৈঠক শেষে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং ব্যবসায়িক প্রতিনিধি দলের কর্মকর্তারা। আমরা যুক্ত ছিলাম সেখানে। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা 12:30টার দিকে এই বৈঠক শুরু হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যাবে প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে এ কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হবে কে মনোনয়ন পাচ্ছেন। সে হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন তিনি।
দুইটাই কিনেছি, এই কারণে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমরা একটাই জমা দেবো হয়তো। কয়টার সময় জমা দিচ্ছেন? আমরা জমা দেবো সেকেন্ড হাফে জমা দেবো, বা এইচপিএম এর সাথে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে কাকে অনুমোদন হবে এবং কারা কারা মনোনয়নপত্র স্বাক্ষর করবে ইত্যাদি সব। এখান থেকে কি নমিনেশন জমা? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গেল ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 70 কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না এই মর্মে আমি রুল চেয়েছি, এবং যে নির্বাচন তফসিল সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল চেয়েছি, এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। যে জেলা মামলা জট কমাতে পারবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে ই বেইল বন্ডের নতুন সেবা উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। বলেন, হয়রানিমুক্ত আইনি সেবা নিশ্চিত করতে চায় সরকার। 16 জেলার পর আজ আরও 12 জেলায় চালু হলো ই বেইল বন্ড। দেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন, গতিশীল এবং বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে এ পর্যন্ত 28 জেলায় চালু হলো ডিজিটাল ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা। যে জেলাতে আগামী 1 বছরের মধ্যে মামলার সংখ্যা সবচেয়ে কমাতে পারবেন, নিষ্পত্তির হার, আমরা বিকল্প তাদেরকে কিভাবে পুরস্কৃত করা যায় সেই চিন্তা ভাবনার মধ্যে আমরা যাচ্ছি। আইন মন্ত্রণালয় থেকে সেরকম একটি পরিকল্পনা আমরা নেওয়ার চিন্তা করছি। দেশে ফের কমেছে গ্যাস সরবরাহ। এতে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে বিপাকে সিএনজি চালিত যানবাহনের চালকরা। বেশি বিপাকে পড়েছে অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যান চালকরা। পাম্প কর্তৃপক্ষ জানায়, গ্যাসের সংকটের কারণে বন্ধ রাখতে হচ্ছে গ্যাস কাউন্টার। আর 10 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে ক্ষোভ জানান অনেকেই। ইদানিং কয়েকটা দিন ধরে আমরা এই গ্যাসের জন্য খুব কষ্ট করতে আছি। তো রাত 2:30 বাজে গাড়ি আমরা সিরিয়াল দিছি, এই বাংলা মোটর থেকে সিরিয়াল দিছি, ঘুরতে ঘুরতে এই পাম্পের সামনে প্রায় আসছে, এখনো গ্যাস নিতে পারি নাই। রাজধানী সহ সারা দেশে ফের বাড়ছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনে বাড়ছে যানবাহনের ভিড়। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এইচ হিমেল। হিমেল, গ্যাস সরবরাহ নিয়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং চালক ও পাম্প কর্তৃপক্ষরা কি বলছে জানাবেন। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও স্টেশনের একটি স্টেশন রয়েছে যেটি বন্ধ রয়েছে, অর্থাৎ এখানে গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু নেই, সেজন্য কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন গ্যাসের যে পাম্পগুলো রয়েছে ফিলিং স্টেশন পর্যবেক্ষণ করেছি। অধিকাংশ ফিলিংসে আসলে গ্যাসের সরবরাহ না থাকায় তারা কাউন্টারগুলো বন্ধ করে রেখেছেন। তবে কিছু কিছু গ্যাস পাম্পে কিন্তু আসলে গ্যাস দেওয়া হচ্ছে, তবে সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি। 1 কিলোমিটারেরও অধিক দীর্ঘ লাইন কিন্তু রয়েছে, যেখানে পিকআপ ভ্যান, প্রাইভেট কার, সিএনজি এবং ছোট ছোট গ্যাস চালিত যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘ সারিতে রয়েছে এবং 8 থেকে 10 ঘন্টার সময় অনেকে অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় যে পাম্প মালিকরা বলছেন, যেটি আসলে গ্যাসের যে চাপ সেটিও কিন্তু কম রয়েছে, যার কারণে অনেকে বেশি গ্যাস নিতে চাইলেও সেটিও আসলে সম্ভব হয়ে উঠছে না। অন্যদিকে যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেটি আসলে গ্যাসের যে লাইন সেখানে গ্যাসের সরবরাহ নেই, সেই বিষয়গুলো কিন্তু কর্তৃপক্ষরা জানিয়েছে। আমি এখন এই কাউন্টারের যে কর্তৃপক্ষ রয়েছে ওনার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি জানাবেন এই গ্যাস পাম্পে কখন নাগাদ গ্যাস চালু ছিল, কখন বন্ধ রয়েছে? মানে গতকালকে আসছে 1:15 দিকে, আর 5টা 6টা 10 পর্যন্ত চলছে কালকে। এই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে, কোনো নির্দেশনা বা কোনো সময় আছে কিনা এই সময় গ্যাস পাওয়া যাবে? না, এরকম কোনো সিকিউরিটি নেই। কি মনে করছেন কেন আসলে এই ধরনের পরিস্থিতি? আমরা বুঝতে পারতেছি না, মানে হঠাৎ করে 2 দিন 3 দিন থেকে এরকম হচ্ছে। আমাদের সারাদিন আমাদের বসে থাকতে হয়,
রাতে 12টা 12:30 একটা দিয়ে গ্যাস আসে, প্রেশার কম, 110 190 এরকম প্রেশার। ড্রাইভাররা গ্যাস নিতে পারে না, যতটুকু গ্যাস দরকার তার সেই তুলনায় পায় না, খুব কম পায় এবং দীর্ঘ লাইন। এখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে অনেকে গ্যাস পায় না। আর অনেকে দেখা যাচ্ছে যে গ্যাসের প্রেশার কম, চাহিদা পূরণ হতে পারে না। ধন্যবাদ। যেমনটি বলছিলেন উনি, আসলে গ্যাসের যে সরবরাহ, সেই সরবরাহ ব্যাহত হওয়ার কারণেই মূলত এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে ওনারাও আসলে ঠিক সঠিক কারণটি বলতে পারছে না। তবে আমরা জ্বালানি মন্ত্রণালয় থেকে যেটি জানতে পেরেছি যে বৈরী আবহাওয়ার কারণে যে কার্গোগুলো রয়েছে সেই কার্গোগুলো টার্মিনালে ঠিকভাবে আসলে পৌঁছাতে পারেনি, সে কারণে আসলে গ্যাসের যে খালাস সেটি আসলে করা যাচ্ছে না, সে কারণে আসলে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত গ্যাসের সরবরাহ ঠিক ছিল, তবে সোমবার থেকে কিন্তু আজ বৃহস্পতিবার এই 4 দিন কিন্তু আবারও আসলে এই গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে গতকাল গতকাল জ্বালানি মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে 2-1 দিনের মধ্যে এই সংকট কেটে যাবে। ইতিমধ্যে গ্যাসের যে কার্গো রয়েছে অর্থাৎ জাহাজ রয়েছে সেইখান থেকে গ্যাস খালাস করা হচ্ছে এবং সরবরাহ দ্রুতই এই সংকট কেটে যাবে, তেমনটি কিন্তু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। অন্যদিকে আমরা যেটি জানতে পেরেছি যে এই গ্যাস সংকট মোকাবেলায় আগামী এই বছর থেকে 2026 থেকে 2038 সাল পর্যন্ত 223টি কার্গো গ্যাসের অনুমোদন পেয়েছে সরকার, যেখানে যুক্তরাজ্য এবং হংকং এবং ওমান থেকে আসলে তারা সরকার গ্যাস কিন্তু আসলে সরবরাহ করতে পারবে, সেই অনুমোদন কিন্তু পেয়েছে। তবে এই সংকট কাটানোর জন্য ইতিমধ্যে কিন্তু টার্মিনালগুলোতে আসলে কার্গো গ্যাস পৌঁছেছে এবং সেখান থেকে গ্যাস খালাস করা হচ্ছে এবং এই সংকট কেটে যাবে তেমনটি জানানো হয়েছে। তবে আজ জ্বালানি মন্ত্রী রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির একটি গ্যাস সংকটের একটি সেমিনারে কিন্তু তিনি বলেছেন যে বিগত সরকারের সময় আসলে আমদানি নির্ভরতা বেশি থাকার কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আসলে দেশে গ্যাসের যে সরবরাহ সেটা কিন্তু ব্যাহত হয়েছে। অন্যদিকে তিনি এটিও জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই সংকট কেটে যাবে। সরকার এবং গ্যাসের সংশ্লিষ্টতার মধ্যে যারা রয়েছেন, মন্ত্রণালয় থেকে শুরু করে তিতাস থেকে শুরু করে যারা গ্যাস সংশ্লিষ্টতায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে, যে কারণে আজকে দিন পর অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে শুক্রবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিছু জটিলতা থাকবে, তবে শুক্রবার এবং শনিবারের মধ্যে গ্যাসের এই সংকট কেটে যাবে তেমন তথ্যও কিন্তু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল। তবে এখনও রাজধানীতে বেশ কিছু ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ দেওয়া বন্ধ রয়েছে এবং কিছু কিছু ফিলিং স্টেশনে কিন্তু সরবরাহ চলছে, তবে সেখানে যানবাহনের চাপ কিন্তু রয়েছে। অন্যদিকে যানবাহনেরও কিন্তু যানজটও কিন্তু রাস্তার সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে গ্যাসের যে সংকট এই ছিল সর্বশেষ। নাবিলা। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে দেশে আবারও দেখা দিয়েছে গ্যাস সংকট, যার প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন ও শিল্প খাতেও। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট, বিপরীতে উৎপাদন ও আমদানি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে 215 থেকে 250 কোটি ঘনফুট। চাহিদার তুলনায় প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় 130 থেকে 165 কোটি ঘনফুট। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে এলএনজি পাওয়ার চেষ্টা করছে সরকার। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব শিল্প কারখানা থেকে গেছে ঘরের চুলাতেও। কোথাও পাইপলাইনে গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে চুলায় আগুন জ্বালানোই কঠিন। বিকল্প হিসেবে এলপিজি বা অন্য জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে, যার অর্থ বাড়ছে পরিবারের দৈনন্দিন খরচও। সবচেয়ে বড় ধাক্কা পড়েছে উৎপাদন ব্যবস্থায়। গ্যাস নির্ভর শিল্প কারখানায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম। এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে লোকসান। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট, বিপরীতে উৎপাদন ও আমদানি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে প্রায় 215 থেকে 250 কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার তুলনায় প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় 130 থেকে 165 কোটি ঘনফুট। তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস থেকে সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার কাছ থেকেও এলএনজি সহায়তা পাওয়ার চেষ্টা করছে সরকার। পাশাপাশি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি আনার উদ্যোগও বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। আমাদের টিম মালয়েশিয়ায় গেছে, তার পরিপ্রেক্ষিতে তাদের অফার নিয়ে আমরা কাজ করছি। তার ধারাবাহিকতায় তাদের সাথে থেকে আমরা আশা করছি অ্যাটলিস্ট
এক কার্গো এলএনজি আমরা পাবো। আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি এলএনজি আনতে হয় এটি একটি প্রক্রিয়ার ব্যাপার আছে, কারণ আপনারা জানেন আইএসও ট্যাঙ্ক এটা অ্যাভেলেবেল না মার্কেট থেকে। এটা একটা মধ্যমেয়াদী একটা সমাধানের একটা ব্যাপার, সেটা নিয়ে আমরা কাজ করছি। তাৎক্ষণিক ব্যবস্থা দিয়ে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য বাড়াতে হবে দেশীয় গ্যাস অনুসন্ধান। প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানির পাশাপাশি সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও দ্রুত বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা। দর্শক, 11 দলীয় জোট ব্রিফ করছে নির্বাচন কমিশনে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে আমরা কেন এসেছিলাম, আমার এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছেন বিষয়বস্তু। তো উপস্থিত যারা আছেন, আমি তো ইতিমধ্যে বলেছি, নেতৃবৃন্দের মধ্যে সবাইকে আপনারা চিনেন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিবির প্রতিনিধিত্ব করছে এবং মাওলানা জালালউদ্দিন সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, উনি আছেন। লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান আছেন। এরপরে আমাদের সাথে জামায়াত ইসলামের ঢাকা মহানগরী আমির, উনি চাঁপাইনবাবগঞ্জ থেকেই সদর আসন থেকে নির্বাচিত, নুরুল ইসলাম বুলবুল। এলডিপির কর্নেল আলী সাহেব, যিনি আমাদের প্রার্থী, ওনার সুযোগ্য সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলছে আমাকে কক্সবাজার হারানো হয়েছে, ওনাকেও চন্দনায় চট্টগ্রামের 14 নম্বর আসন থেকে হারানো হয়েছে। ডক্টর উমর ফারুক, উনি প্রেসিডিয়াম মেম্বার এলডিপি, উনি উপস্থিত আছেন। এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা, জাকবার রাশেদ প্রধান মুখপাত্র সহসভাপতি, এরপরে খেলাফত আন্দোলন মাওলানা মুফতি ফখরুল ইসলাম এখানে উপস্থিত আছেন, উনি মহাসচিব। এরপরে আমাদের মাঝে নিজাম ইসলামী পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারি। এরপরে সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টি থেকে 11 দলের মনোনীত প্রার্থী হিসাবে যিনি নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এবং এই প্রার্থীর সমর্থক, যিনি প্রার্থীকে সমর্থন করেছেন, আল আমিন এমপি, ডাক্তার মাহমুদা মিতু নারী আসনের, নীলুপা আমাদের নাজমুন নাহার নীলুপা, উনি নারী আসন সংসদ সদস্য, মানতিয়া মমতাজ নারী আসন সংসদ সদস্য, কামাল হোসেন ঢাকা 5 থেকে নির্বাচিত, কর্নেল আব্দুল বাতেন ঢাকা 16 থেকে নির্বাচিত, এরপরে জয়নাল আবেদিন ঢাকা 4 উনিও সংসদ সদস্য, এবার হাফেজ রাশেদুল ইসলাম উনি শেরপুর থেকে নির্বাচিত। এভাবে সংসদ সদস্য এবং নারী আসন সংসদ সদস্য, তার সাথে আছে 11 দলীয় নেতৃবৃন্দ। তো সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে তফসিল অনুযায়ী নমনীয় পেপার দাখিল করেছি। মাননীয় চিফ ইলেকশন কমিশনার আমাদের এই নমিনেশন পেপার গ্রহণ করেছেন। আমরা প্রতিনিধি দল সবাই একসাথেই ওনার কনফারেন্স রুমে গিয়েই আমরা দাখিল করেছি। আমাদের এই মনোনীত প্রার্থী 11 দলের পক্ষ থেকে ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো ওনার এই প্রস্তাবের এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, আর নাগরিক পার্টির আলামিন সমর্থক। আমরা ফরমে যায় ওনারা চেয়েছেন সকল তথ্য উপাত্ত সুনিপুণভাবে বিশুদ্ধভাবে আমরা লিখিতভাবে পূরণ করেছি, আজকে জমা প্রদান করেছি। তার সাথে ওনারা 3 জনের প্রার্থী, প্রস্তাবক, সমর্থকের এনআইডি কার্ডের কপি জমা নিয়েছেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আইনে বর্ণনা নাই, ওনাদের ইস্যুকৃত নির্দেশিকাও নাই। যতটুক আছে ফুলফিল করে আমরা এটা জমা দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ব্যালিড প্রার্থী হিসেবে যথাযথ যাচাই যেদিন হবে 16 তারিখ,
যাচাই পর্বে তিনি ব্যালট প্রার্থী হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হবেন, আমরা এই প্রত্যাশা রাখছি। আর এই নির্বাচনটা নিয়ে অনেকের এই কিউরিওসিটি আছে। দর্শক, রাষ্ট্রপতি পদে অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার পর কথা বলছিলেন 11 দলীয় ঐক্যের নেতারা। আমরা যুক্ত ছিলাম সেখানে। গেল 17 বছর গ্যাস অনুসন্ধান না করে শুধু আমদানি নির্ভরতার মাধ্যমে দেশের জ্বালানি সংকট এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের জ্বালানি সংকট নিয়ে সিপিডি আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে। এজন্য একটি ভাসমান এলএনজি টার্মিনাল কেনা হচ্ছে। 2029 সালের মধ্যে আরও 3টি এলএনজি টার্মিনাল স্থাপনে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। গত 6 মাসের মধ্যে এফএসআর কাজ করে 10-12 দিন আগে আমরা একটি এফএসআর অর্ডার দিয়েছি এবং আরো 3টে এফএসআর করার জন্য আমরা ইনভেস্টর খুঁজছি। আমাদের পায়রাতে আমরা এফএসআর করব, আমরা মোংলাতে এফএসআর করব এবং হিরন পয়েন্টে একটা এফএসআর করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। জ্বালানি সংকট নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকে বড় পরিসরে যুক্ত করতে চায় সরকার। বিশেষ করে আমদানি, অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাপনায় বাড়াতে চায় বেসরকারি বিনিয়োগ। সরকারের দাবি, শক্তিশালী নীতিমালার মাধ্যমে নিশ্চিত করা হবে জ্বালানি নিরাপত্তা ও বাজারে প্রতিযোগিতা। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, কৌশলগত এই খাতে বেসরকারি অংশগ্রহণ কতটা নিরাপদ, আর এর সুফলই বা কতটা পৌঁছাবে ভোক্তার কাছে। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। দেশের শিল্প, পরিবহন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, অর্থনীতির প্রায় প্রতিটি খাতে নির্ভরশীল জ্বালানির উপর। অথচ সরবরাহ ঘাটতি, আমদানি নির্ভরতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতায় বারবার তৈরি হচ্ছে সংকট, যার সরাসরি প্রভাব পড়ছে শিল্প উৎপাদন এবং ব্যবসায়িক কার্যক্রমে। এই বাস্তবতায় শুধু সরকারি বিনিয়োগের উপর নির্ভর না করে জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। এলএনজি আমদানি, টার্মিনাল নির্মাণ, গ্যাস অবকাঠামো, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় বেসরকারি বিনিয়োগ বাড়ানো হলে কমবে সরকারের বিনিয়োগের চাপ। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও রয়েছে বড় সম্ভাবনা। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হলে বাড়বে শিল্পের উৎপাদন সক্ষমতা, কমবে ব্যবসার অনিশ্চয়তা। একই সঙ্গে জ্বালানি অবকাঠামোয় নতুন বিনিয়োগের পাশাপাশি তৈরি হতে পারে কর্মসংস্থানের সুযোগ। তবে প্রশ্নের জায়গা, জ্বালানি সাধারণ কোনো পণ্য নয়, এটি জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির কৌশলগত খাত। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি বিনিয়োগে মুনাফার লক্ষ্য আর জনস্বার্থের মধ্যে ভারসাম্য নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হবে। তো আমরা এখানেও যদি ভেজাল করি তাহলে আমাদের এইটার একটা তো হবে যে আমাদের এই পুরা এটার মানটা হবে কে বলে কমে যাবে, আর আরেকটা হবে আমাদের যেটা এই ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে সাংঘাতিকভাবে। তো আমি মনে করি যে এই মানে কিছু কিছু জিনিস আমরা বলি না এটা সরকারের থাকাই ভালো, এটা কিন্তু সরকারের থাকাই ভালো। বিশেষজ্ঞদের মতে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করা প্রয়োজন, তবে নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হলে প্রতিযোগিতার বদলে তৈরি হতে পারে একচেটিয়া বাজার, যার প্রভাব শেষ পর্যন্ত পড়তে পারে জ্বালানির দাম ও ভোক্তার উপর। ক্রাইসিস হতে পারে হঠাৎ করে, ডিমান্ড তারা ম্যানিপুলেট করতে পারে, এটা ধরে রেখে দাম বাড়াবার করতে পারে। হ্যাঁ, তো ওরকম ধরনের প্রবলেমটা আসতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগের সুযোগ তৈরি করলেই হবে না, দরকার স্বচ্ছ দরপত্র, প্রতিযোগিতামূলক বাজার, মূল্য নির্ধারণের স্বচ্ছতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। লোডশেডিং এর কারণে জনরোষ ও হামলার আশঙ্কায় পুলিশ মহাপরিদর্শকের কাছে নিরাপত্তা চেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বুধবার আইজিপি বরাবর পাঠানো চিঠিতে দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও গ্রিড উপকেন্দ্রের
নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়। বর্তমানে দেশের মোট গ্রাহকের প্রায় ৮০% অর্থাৎ প্রায় ৪ কোটি গ্রাহককে সেবা দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। বর্তমানে সমিতিগুলোর গড় চাহিদা ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট হলেও বরাদ্দ মিলছে মাত্র ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। এ কারণে সৃষ্ট লোডশেডিংয়ে মানুষ ক্ষিপ্ত হয়ে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশে বেড়েছে মাছ, মাংস ও শাকসবজি সহ নিত্যপণ্যের দাম। বিশেষ করে মাছ ও মুরগির দাম বাড়ায় বাড়তি চাপে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান ক্রেতারা। সরবরাহ সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মাছ, মাংস ও শাকসবজি সহ নিত্যপণ্যের দাম। ফলে বাড়তি দামের নাকাল নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। দিনাজপুরে আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে কাঁচামরিচ ও আদার দাম। বিশেষ করে মাছ ও মুরগির দাম বাড়ায় বাড়তি চাপ পড়েছে সাধারণ মানুষের উপর। নোয়াখালীর চৌরাস্তা কাঁচা বাজারে সরবরাহ সংকটের কারণে বেড়েছে প্রতিটি সবজির দাম। দাম না কমায় স্বস্তি নেই মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি মাছের কেজি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে দাম। 1 কেজি গরুর মাংস কেনার মতন সেই সামর্থ্য আমাদের হয় না। 100 টাকার নিচে কোনো তরকারি নেই। 100 টাকা, 120 টাকা, 30 টাকা। ক্যারিং চার্জ বেশি, আবার বৃষ্টি বাদল উৎপাদনটা কমে কারণে দামটা বেশি। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে মাছ শিকার ব্যাহত হওয়ায় বরগুনার বাজারে কমেছে মাছের সরবরাহ। ফলে বাজারে বেড়েছে মাছের দাম। কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে রূপালী ইলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 2 থেকে 3 গুণ পর্যন্ত। এছাড়াও বেড়েছে মাছ, মুরগি, ডিম সহ নিত্যপণ্যের দাম। দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান সাধারণ ক্রেতারা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষায় 19 বছরের মধ্যে এবারই অকৃতকার্যের হার বেশি। ফেল করেছে 37.75% বা প্রায় 7 লাখ শিক্ষার্থী। দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি একজনও শিক্ষার্থী। বিশ্লেষণে দেখা গেছে গণিত ও ইংরেজিতে দুর্বলতার পাশাপাশি মানবিক বিভাগের ধারাবাহিক পতনই ফল বিপর্যয়ের মূল কারণ। শিক্ষা খাতে নীতিগত অস্থিরতাকেও এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন শিক্ষাবিদরা। সাদ আহমেদের প্রতিবেদন। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। খাতা মূল্যায়নে কঠোরতা এবং প্রধান বিষয়গুলোতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। এবার 11টি শিক্ষা বোর্ডে মোট 18,29,485 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 11,38,877 জন। বাকি 6,90,608 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় প্রতিবারের মতো এবারও পাশের হার টেনে নামিয়েছে ইংরেজি ও গণিত। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের বড় অংশ ইংরেজি ও গণিতে অকৃতকার্য হয়েছে। মানবিক বিভাগে সার্বিক পাশের হারও নেমে এসেছে মাত্র 48.66%, যেখানে এই বিভাগের ছাত্রদের পাশের হার রেকর্ড সর্বনিম্ন মাত্র 41.14%। এছাড়া মাদ্রাসা বোর্ডেও পাশের হার ছিল মাত্র 55.49%। শিক্ষা প্রতিষ্ঠানের মানের ক্ষেত্রেও বড় বৈষম্য দেখা গেছে। চলতি বছর শূন্য পাশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা লাফিয়ে বেড়ে 312টিতে পৌঁছেছে, যা গত বছর ছিল 134টি। অন্যদিকে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে 669টিতে। বিগত বছরগুলোর দিকে তাকালে দেখা যায় মহামারী উত্তর সময়ে শিথিল মূল্যায়নের প্রভাব কাটার পর থেকেই ধারাবাহিক কমেছে পাশের হার। বিশেষজ্ঞদের মতে পাশের হার কমা কোনো স্থায়ী বিপর্যয় নয়, বরং এটি শিক্ষা ব্যবস্থার ভেতরের ক্ষতগুলোকে চেনার একটি সুযোগ। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা আর টেকসই শিক্ষানীতি পারে দেশের এই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে, এমনটাই মনে করেন তারা। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের একটা শিক্ষাক্রম বানাতে হবে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের শিক্ষার
নীতিমালা হবে, এটা আমাদের কিন্তু এখন পর্যন্ত হয়নি। যে সরকার আসে সে একটা কমিশন করেছে। আমরা এখন পর্যন্ত 8টা-10টা শিক্ষা কমিশন দেখেছি বিগত 55 বছরে, যার কোনোটারই বাস্তবায়ন হয়নি। ওই সরকার যখনই চলে যায় তখনই ওইটাকে ফেলে দেওয়া হয়। এবং আমি যে নতুন একটা সরকার এসেছি এটা জানান দেওয়ার জন্য সর্বপ্রথমে সার্জারি করা হয় এই শিক্ষা ব্যবস্থার উপরে। সেটা আসলে কতটা জরুরি, সেটা আসলে কতটা অজরুরি, সেটা কি যাচাই বাছাই করা হয় না। তো আমার প্রস্তাবটা হলো যে আমরা শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষা খাতকে সেবা খাত হিসেবে ঘোষণা করতে হবে। প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষক নিশ্চিত করা এবং শ্রেণীকক্ষমুখী শিক্ষা নিশ্চিত করার তাগিদও দেন এই শিক্ষাবিদ। নিয়োগের যে দুর্নীতি যে জায়গা দিয়ে ঢোকে ওই জায়গাটা আগে বন্ধ করতে হবে। এবং যারা অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সে সমস্ত নিয়োগগুলো নিয়ে অনেক সমালোচনা আছে। এবং যদি এরকম এনটিআরসির মাধ্যমে প্রয়োজনে এনটিআরসিকে একটা জাতীয় শিক্ষা কমিশন হিসেবে গঠন করা যেতে পারে, যাদের কাজই হবে এই ধরনের যোগ্য দক্ষ শিক্ষক খুঁজে বের করা এবং তাদেরকে লাইসেন্সিং অথরিটি হিসেবে তারা কাজ করবে। নীতি নির্ধারকরা সংকট চিহ্নিত করে প্রতিকারে দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেশের 5 অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এদিকে আগামী 5 দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর সড়কে যেন সস্তা প্লাস্টিক হেলমেট ব্যবহারের মহোৎসব। ট্রাফিক পুলিশ কিংবা এআই মামলা থেকে বাঁচতে বাইকারদের বড় একটি অংশ ঝুঁকছেন নামমাত্র এসব প্লাস্টিকের ক্যাপ কিংবা নিম্নমানের হেলমেটে। সামান্য বাতাসেই উড়ে যাওয়ার উপক্রম আর চাপ পেলেই ভেঙে চুরমার হয়ে যাওয়া এমন খেলনা হেলমেট বাড়াচ্ছে মৃত্যু ঝুঁকি। মাকদুরা মিতির রিপোর্ট। হাতে নিলেই মনে হবে কোনো প্লাস্টিকের খেলনা। সামান্য বাতাসে উড়ে যাওয়া খেলনা সদৃশ বস্তুটি আর কিছুই নয়, বর্তমান সময়ে দেদারসে ব্যবহার করা বাইকারদের প্লাস্টিকের হেলমেট, যা বাড়াচ্ছে মৃত্যু ঝুঁকি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে 2025 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7,359 জন, আহত 16,476 জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। 3,029টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2,672 জন, যা মোট দুর্ঘটনার 39.93% এবং মোট নিহতের 36.29%। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুধু মাথায় আঘাত নিয়ে প্রতিদিন ভর্তি হন 50 থেকে 60 জন, যাদের 50% মোটরসাইকেল আরোহী। যে উপকরণটি হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ, সেটি এখন পরিণত হয়েছে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দেয়া কিংবা এআই মামলা এড়ানোর বস্তুতে। বিশেষ করে পাঠাও কিংবা অন্যান্য রাইড শেয়ারিং চালকদের মধ্যে কমদামি প্লাস্টিক হেলমেট ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। প্রশাসন যারা আছেন তারা আমাদেরকে চেক করে, যে কাগজপাতি চেক করে, তারপর হেলমেট দেখে হেলমেট আছে কিনা। রাস্তায় চললে ট্রাফিক আইন কানুন গুলা মানার জন্য ট্রাফিক আইন দুইজনকে হেলমেট পরতে হয়। রাইডারদের এই দায়সারা মানসিকতাকে পুঁজি করে গড়ে উঠেছে নিম্নমানের হেলমেট বাজার। রাজধানীর ফুটপাত ও বাইক অ্যাক্সেসরিজের দোকানে পাতলা প্লাস্টিকের এসব খোলস বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকায়, যেখানে লাভ 4 থেকে 5 গুণ। প্লাস্টিকের ক্যাপ যেগুলো আপনার 200 থেকে 300 টাকা, 200 থেকে 500-র ভিতরে এগুলো পাওয়া যায়। বাইকারদের এখন সীমিত আয়ের মানুষ তো সবাই, তাদের এখন সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে গিয়ে কম দামি হেলমেট। দুর্ঘটনার সময় এই প্লাস্টিকের হেলমেট সুরক্ষার পরিবর্তে প্রাণ নেয়ার ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাথায় অনেক ধরনের আঘাতের ভিতরে একটা হতে পারে মাথার বাইরে হয়তো আপনার রক্তক্ষরণ হলো, ফুলে গেল, মাথার চামড়া কেটে গেল, মাথার খুলি ফেটে গেল, তার ভিতরে রক্তক্ষরণ হতে পারে। তো এগুলোর তখন মানুষের জ্ঞানের মাত্রা কমে যায়, মাথার উপরে চাপ বাড়তে থাকে এবং তার জীবন নাশের সংখ্যা হয়।
প্লাস্টিকের নিম্নমানের হেলমেট বেচাকেনা বন্ধে বিএসটিআইকে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন যোগাযোগ ও পরিবহন বিশেষজ্ঞরা। বিএসটিআই এটা নিয়মিত তদারকি করতে হবে। বাজারে যে হেলমেটগুলি চলছে সেটা গুণগত মান দেখা, এবং একই সাথে আমাদের সড়ক পরিবহন আইনেও বলা আছে যে হেলমেটের স্ট্যান্ডার্ডটা কী হবে, এবং নিম্ন হেলমেট যদি আপনি পড়েন যে আপনার আইন প্রয়োগের যে বিষয় সেটা কিন্তু আছে, তো সেটা তো প্রয়োগ করতে হবে। সরকারি কিছু পলিসি এখানে ইমপ্লিমেন্ট করা উচিত। হেলমেট যে আমদানি হচ্ছে সেখানে আপনি ট্যাক্স ভ্যাট কমিয়ে দেন, যাতে করে এটা যারা ক্রেতা আছে তাদের হাতের নাগালে চলে আসে। তবে আইনি প্রয়োগ কিংবা তদারকি নয়, প্রাণ রক্ষায় মানসম্মত হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালক ও আরোহীর সচেতনতা জরুরি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।